আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আর্থিক বিবরণীর ওয়ান শট কনসেপ্ট ক্লাসে। তো এটা তোমাদের বহুল আকাঙ্ক্ষিত একটা ক্লাস এবং এই ক্লাসের জন্য আমাকে অনেক দিন ধরে তোমরা বলে আসছো। তো আজকের ক্লাসটি করার পর যারা সায়েন্স থেকে কমার্সে এসেছো বা যাদের হচ্ছে আর্থিক বিবরণীর ফাউন্ডেশনের সমস্যা বা আর্থিক বিবরণীর আমাদের যে সিকিউ বা এমসিকিউ সলভিং ক্লাসগুলো তোমরা ধরতে পারছো না, তাদের জন্য আজকের ক্লাসটা মাস্ট ওয়াচ। এবং আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ তোমরা যারা আবাল বৃদ্ধ বনিতা যারা আর্থিক বিবরণী নিয়ে ভয় পাও সেই ভয়টা আর থাকবে না। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিব যে আর্থিক বিবরণীর অর্থ কি, মানে আর্থিক বিবরণী বলতে আমরা কি বুঝি। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান ভালো না খারাপ সেটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই সেই ব্যবসা প্রতিষ্ঠানটা লাভ করছে না ক্ষতি করছে সেটা প্রথমে দেখব। তারপরে দেখব যে ব্যবসা প্রতিষ্ঠানটা কতগুলো বিল্ডিং আছে, কতগুলো ফ্যাক্টরি আছে সেগুলো দেখব, এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানটার কাছ থেকে মানুষ কত টাকা পায় সেগুলো দেখব। তো সবগুলোকে যদি আমি বইয়ের ভাষায় বলি, এটা হচ্ছে যে বিবরণী সময়ের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়, আর্থিক অবস্থা জানা যায়, এবং নগদ কত টাকা আমার প্রতিষ্ঠানে আসছে যেটাকে আমরা আগমন বলে থাকি, নগদ কত টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে যেটাকে আমরা নির্গমন বলে থাকি, সেটাই মূলত আর্থিক বিবরণীতে দেখানো হয়। এবং আর্থিক বিবরণীর তোমার মেইন কাজটা হচ্ছে তোমার আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করা। হ্যাঁ, তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন। এটা এমসিকিউর জন্য মাথায় রাখবে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন। তো এই মুনাফার পরিমাণ জানতে আর্থিক বিবরণের অংশ হিসেবে বিশদায় বিবরণী প্রস্তুত করতে হয়। তো আমরা ইন ডেপথ নলেজে যাওয়ার আগে তোমাকে তিনটা আমি বই বলে দিই যে বইয়ের কাজ কি কি থাকে। প্রথমে হচ্ছে বিশদায় বিবরণী, বা যেটাকে আমরা সংক্ষেপে আয় বিবরণী বলে থাকি। হ্যাঁ, বিশদায় বিবরণী বা যেটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি, আয় বিবরণী। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে আয় বিবরণী বলে থাকি, আয় বিবরণী বলে থাকি। আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী থেকে আমরা কি জানতে পারি ভাইয়া? সেটা হচ্ছে আর্থিক ফলাফল জানতে পারি। আর্থিক ফলাফলটা কি? আর্থিক ফলাফল হচ্ছে আমার ব্যবসার লাভ না ক্ষতি হলো, ব্যবসার লাভ না ক্ষতি হলো সেই জিনিসটা আমরা বুঝতে পারি, লাভ বা ক্ষতি হলো সেই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করতে পারি? আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে। আর্থিক ফলাফল কোন বিবরণীর মাধ্যমে নির্ণয় করা হয়? বিশদায় বিবরণী বা আয় বিবরণীর মাধ্যমে। বোঝা গেল? এখন আসি ব্যবসার আর্থিক অবস্থা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য, ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করি সেটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি? ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি। ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি। কি জানতে পারি? ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি। আর্থিক অবস্থার মধ্যে আমরা কি অবস্থা জানতে পারি? আরো যদি আমি ক্লিয়ার করে জানতে চাই যে আর্থিক অবস্থা তো বুঝলাম, এখন আর্থিক অবস্থার মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কিসের আর্থিক অবস্থা? এটা হচ্ছে আমার সম্পদ কতটুকু একটা ব্যবসা প্রতিষ্ঠানের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায় কতটুকু ও মালিকানা সত্ত্ব কতটুকু, এই তিনটার আর্থিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। তো তোমার আর্থিক বিবরণীর মধ্যে প্রধান দুইটা কাজ কি কি? আর্থিক ফলাফল নির্ণয় করা এবং আর্থিক অবস্থা নির্ণয় করা। আর্থিক অবস্থা নির্ণয় করা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটার আরেক নাম আমরা উদ্ধৃতপত্র বলে থাকি। কি বলে থাকি? উদ্ধৃতপত্র বলে থাকি। কি বলে থাকি? উদ্ধৃতপত্র বলে থাকি। এবং ইংরেজিতে এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটসমেন্ট। কি বলা হয়? ফাইন্যান্সিয়াল স্টেটসমেন্ট। বিশদায় বিবরণীর ইংরেজি নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তারপর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীর বা উদ্ধৃতপত্রের আরেক নাম হচ্ছে ব্যালেন্স শিট। ঠিক আছে? তারপরে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীকে বোঝায় থাকে। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ঠিক আছে? তো চলো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব আর্থিক বিবরণীর উদ্দেশ্যটা মূলত কি। আর্থিক বিবরণীর উদ্দেশ্যটা মূলত কি? তো প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফলের মধ্যে কি কি আছে? মোট লাভ কত, পরিচালন মুনাফা কত, নেট লাভ কত, নেট ক্ষতি কত, এগুলো হচ্ছে আর্থিক ফলাফলের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপরে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ। তো আর্থিক অবস্থার মধ্যে কি কি আছে? আমি কি বলছি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো দেখো এই যে স্থায়ী সম্পদ, এই যে সম্পদ বিনিয়োগ, চলতি সম্পদ, মালিকানা সত্ত্ব, চলতি দায় ইত্যাদির পরিমাণ তোমার নির্ণয় করা হয়।
তারপর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করা সম্ভব হয়। বর্তমানে আর্থিক বিবরণের অংশ হিসাবে উৎপাদন ব্যয় বিবরণী ব্যবহার করা হয়, অর্থাৎ আমার কতটুকু উৎপাদন হয়েছে, ঠিক আছে। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করা সহজ হয়। আচ্ছা, তারপর আসি সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ। সঠিক বিক্রয় মূল্য নির্ধারণের মধ্যে উৎপাদন ব্যয় নির্ণয়ের পর প্রথমে কি করা হয়, মুনাফা, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়। পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় কি, তোমার আর্থিক বিবরণীর মাধ্যমে পণ্যের গুণগত মান বিচার ও ব্যবস্থা গ্রহণ করা যায়, যে আমার কত খরচ হয়েছে বা তোমার পণ্য উৎপাদনের পিছনে কত খরচ হয়েছে ইত্যাদির মাধ্যমে পণ্যের গুণগত মানের তুলনার মাধ্যমে আমরা পণ্যের সঠিক মান বজায় রাখতে পারি। তারপরে তুলনা করা সহজ হয়। আমার যদি পূর্ববর্তী বছরগুলোতে কত বিক্রয় হয়েছে এটা যদি আমার জানা থাকে এবং এই বছরে আমার কত টার্গেট আমি অ্যাচিভ করতে যাই এটা যদি আমার জানা থাকে, তাহলে আমার তুলনা করা সহজ হবে। ব্যবহারকারীদের আমি নানা রকম তথ্য দিতে পারবো। আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ঋণ দিতে চায় বা কেউ বিনিয়োগ করতে চায়, তো তারা তো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দেখে বিনিয়োগ করবে। তাদেরকে আমি বলবো যে দেখো পূর্ববর্তী বছরগুলোতে আমার এই লাভ হয়েছে এবং আমার সম্পদের পরিমাণ এত, আমার যে পূর্ববর্তীতে দায় পরিশোধের রেশিও এত। হ্যাঁ, তো তখন এটা দেখে তোমার কি করতে হবে, এটা দেখে তোমার বিনিয়োগকারীরা নানা রকম ডিসিশন নিতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো আর্থিক বিবরণীকে তোমার এক ধরনের কি বলা হয়, যে এটা হচ্ছে তোমার এক ধরনের ব্যবসার ডাক্তার বলা হয়। অর্থাৎ এই আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা টেস্ট করতে পারি যে ব্যবসার অবস্থা কেমন। এটা হচ্ছে তোমার ব্যবসার ডাক্তার বলা হয় আর্থিক বিবরণীকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মুনাফা জাতীয় আয় ব্যয় শ্রেণী বিভাগ। আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মুনাফা জাতীয় আয় ব্যয় শ্রেণী বিভাগ, অর্থাৎ আর্থিক ফলাফল কোন বিবরণীতে করা হয়, বিশদায় বিবরণীতে। তো বিশদায় বিবরণীতে কি তোমার মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। মুনাফা জাতীয় আয় এবং ব্যয় যে শ্রেণী বিভাগটা সেটা এখন আমরা দেখব। তোমার আর্থিক বিবরণীর মধ্যে যে বিশদায় বিবরণী আছে, আর্থিক বিবরণীর মধ্যে যে বিশদায় বিবরণী আছে, এটা আমরা আস্তে আস্তে তোমার ফাউন্ডেশনে ঢুকতেছি। হ্যাঁ, এই টার্মগুলো তোমাকে জানতে হবে। তোমার যে বিশদায় বিবরণী আছে, তোমাকে আমি প্রথমেই শুরুর দিকে বলেছি যে আর্থিক বিবরণীর টোটাল তোমার যে মেইন পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমার কি বিশদায় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আরো দুইটা আছে, একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী আর হচ্ছে ব্যবহৃত নোট ও টিকা। হ্যাঁ, তো লাস্টের দুইটা লাগে না। তো আর্থিক বিবরণীর 5টা অংশ। IAS 1 অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ 5টা। হ্যাঁ, তো 5টার মধ্যে 3টা তোমাকে প্রস্তুত করতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে বিশদায় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে মূলধন, কত আয় ব্যয় উত্তোলন হয়েছে ওটা নির্দেশ করে। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে। এবং তোমার লাস্টেরটা হচ্ছে কি বিশদায় বিবরণী হচ্ছে তোমার নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করে। তো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু এবং বিভাগ ভিত্তিক পরিচালন দক্ষতা কতটুকু। পরিচালন দক্ষতা মানে তোমার একটা প্রতিষ্ঠান তুমি প্রতি মাসে পরিচালনা করছো, তোমার খরচ কত বেশি। হ্যাঁ, খরচ বেশি হলে তোমার মুনাফা কম হবে, তো কত খরচ তোমার হচ্ছে, তারপর হচ্ছে কত তোমার মুনাফা হচ্ছে, এই জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে, এই যে ব্যয় হ্রাস ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মুনাফা জাতীয় আয় ব্যয়কে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। তো নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়। প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় কি, যে প্রত্যক্ষ মানে বুঝতেছো যে ডিরেক্ট পণ্যদ্রব্য আমি ডিরেক্ট কি কার কাছে বিক্রি করব, আমার কাস্টমারের কাছে বিক্রি করব। কাস্টমারের কাছে ডিরেক্ট বিক্রি করে যে আয় হবে সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়। তো প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় কিসের থেকে সৃষ্টি হয়, সেটা হচ্ছে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয় হয় তাকে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় বলে, ঠিক আছে। তো একটা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস বিধায় এই আয়কে আমরা প্রত্যক্ষ আয় বলে থাকি। সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় হচ্ছে প্রত্যক্ষ আয়। তো পণ্য বিক্রয় আর সেবা আয়, এই দুইটা হচ্ছে আমার প্রত্যক্ষ আয়। অর্থাৎ এটা আমার ডিরেক্টলি আমার প্রতিষ্ঠানে কি মুনাফা অর্জনের সাথে জড়িত। তারপরে প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়। প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার পণ্য যখন আমি উৎপাদন করব, হ্যাঁ, পণ্য যখন উৎপাদন করব এবং পণ্য যখন আমি কিনবো সাপ্লায়ারের কাছ থেকে,
তখন এই কেনা পর্যন্ত যে খরচটা আছে সেটাকে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় খরচ বলি। প্রত্যক্ষ কি বলি? মুনাফা জাতীয় খরচ বলি। অর্থাৎ পণ্য যখন উৎপাদন করব, উৎপাদন থেকে শুরু করে আমার দোকানে পৌঁছানো পর্যন্ত যে খরচ, সেটাকে প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে। প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে। যে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য করে মোট মুনাফা নির্ণয় করা হয়। মোট মুনাফা নির্ণয় করা হয়। এটাকে আমি তোমাদের সুন্দরভাবে আমি বুঝাই দিচ্ছি। আসো, তোমাদের আজকে আমি একদম পানি 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 করে দিব। আসো, এই যে, তো ধরো তোমার একটা দোকান আছে, হ্যাঁ, তোমার একটা দোকান আছে, আর এটা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কিছু পরিবেশ দূষণ করে দিই, ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠতেছে, পরিবেশ দূষণ করে দিই, এটা ধরো ফ্যাক্টরি। হ্যাঁ, তো ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন হয়েছে, এটা ধরো প্রোডাক্ট। তো পণ্য উৎপাদন হলো, তো পণ্য উৎপাদন করার পরে পণ্য প্যাকেজিং করা লাগলো, প্যাকেজিং করা লাগলো। তারপরে তোমার শ্রমিকদের খরচ দেওয়া লাগলো, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি দেওয়া লাগলো, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, হ্যাঁ, শ্রম বা মজুরি। তারপরে হচ্ছে ধরো এই পণ্যটা যদি বিদেশ থেকে আসে, তাহলে তোমার একটা শুল্ক দেওয়া লাগবে, যেটাকে বলা হয় আমদানি শুল্ক। আমদানি শুল্ক দেওয়া লাগবে। তারপরে জাহাজ ভাড়া দেওয়া লাগবে, হ্যাঁ, শুল্ক জাহাজ ভাড়া দেওয়া লাগবে, বা কারখানা খরচ, যেটাই হোক না কেন, এটা তোমার এই পণ্য কি বলে, এটা তোমার এই পর্যন্ত। তারপর হচ্ছে ক্রয় পরিবহন। এই যে পণ্য ক্রয় করতে যে তোমার পরিবহন খরচটা হয়েছে, এটাকে বলা হয় ক্রয় পরিবহন। তো একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন থেকে শুরু করে দোকান পর্যন্ত পৌঁছাতে যে খরচটা হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? তো আমি পণ্য বিক্রি করে, পণ্য আমি কাস্টমারের কাছে বিক্রি করব। এই যে তোমার প্রথমে হচ্ছে কি, পণ্য উৎপাদন হলো, পণ্য উৎপাদন হয়ে নানা রকম খরচ হলো, আমদানি শুল্ক দেওয়া লাগলো, জাহাজ ভাড়া দিলা, তারপরে হচ্ছে তোমার কি কারখানা খরচ দিলা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ক্রয় পরিবহন দিলা, দিয়ে তুমি পণ্য দোকানে পাঠালে। দোকানদার কি করলো? আমার কাছে বিক্রি করে দিল। এই যে আমি পণ্য নিয়ে, ধরো পটাটো চিপস হাতে নিয়ে আমি হাঁটতে হাঁটতে গেলাম, হ্যাঁ, তো আমার কাছে বিক্রি করে দিল। এই যে বিক্রি থেকে যে আয়টা হচ্ছে, এটা হচ্ছে আমার পণ্য বিক্রয় বা প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়। এই প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় থেকে আমার এই প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে, হ্যাঁ, যেটাকে আমরা প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে আমরা পাই হচ্ছে এই যে ব্যয়টা, এই যে যত ব্যয় হয়েছে, এটা ব্যয় বাদ দিলে আমরা পাই হচ্ছে আমার মোট মুনাফা। ঠিক আছে? আজকে তোমাদের একদম ভিজুয়ালাইজ করে দেখাবো। আচ্ছা, মোট মুনাফা আমি পেলাম, এটা হচ্ছে তোমার প্রোডাকশনের যে কস্টটা, হ্যাঁ। তো মোট মুনাফা পেলেই তো হবে না, এখন মোট মুনাফা পাওয়ার পর আমাকে এই মোট মুনাফা থেকে পরিচালন খরচটা বাদ দিতে হবে। আর প্রতিষ্ঠান পরিচালনা করতে টাকা লাগে না। একটা দেখো, একটা তুমি জিনিসটা ভালো মতো বুঝো, হ্যাঁ। তো ধরো আমি হচ্ছে বিদেশ থেকে পণ্য আনি, পণ্য এনে আমি হচ্ছে মার্কেটে বিক্রি করি। আর আমার অফিস হচ্ছে গুলশানে, ধরো, হ্যাঁ। তো গুলশানে অফিসে আমার হচ্ছে বেতন দেওয়া লাগে, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়া লাগে, তারপরে হচ্ছে নানা রকম অনাদায় পাওনা খরচ আছে, তারপরে হচ্ছে বিজ্ঞাপন খরচ আছে, নানা রকম। এটা হচ্ছে আমার ঢাকায় অফিস। তো আমি কি করি, আমার এই অফিস থেকে কার্যক্রমটা পরিচালনা করে আমি ওদেরকে অর্ডার দিয়ে দিই আমার কতটা পণ্য লাগবে। এই দোকান থেকে ইনফরমেশন নিয়ে আমার কতটা পণ্য লাগবে আমি ওদের অর্ডার দিয়ে দিই। অর্ডার দিয়ে, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ যেগুলো হয়। প্রত্যক্ষ খরচ হওয়ার পর পণ্য দোকানে পৌঁছায়, দোকান থেকে বিক্রি করে আমার আয় হয়। এই আয় থেকে আমি আবার কি করি, আমার প্রতিষ্ঠানের যত নিয়মিত খরচ আছে, সেটা হচ্ছে পরিচালনা খরচ বলে থাকি। প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনার জন্য যে খরচটা হয়, এটা হচ্ছে পরিচালনা খরচ। তো পরিচালনা খরচ বাদ দিলে আমরা পাই পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফা দিয়ে শেষ না, প্রতিষ্ঠান পরিচালনার বাইরেও নানা রকম হাবিজাবি খরচ থাকতে পারে। এই হাবিজাবি খরচকে আমরা বলি অপরিচালন আয়, হ্যাঁ। খরচকে বলি আমরা অপরিচালন ব্যয় বা খরচ, আর হাবিজাবি আয়কে আমরা বলি অপরিচালন আয়। ঠিক আছে? তো অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় কিভাবে নির্ণয় করবো, সেটা আমরা পরবর্তীতে আসছি। তো পরিচালন মুনাফা যেটা পাবো, ওইটা থেকে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিব, বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে নিট মুনাফা। এই হচ্ছে বিশদায় বিবরণী একটা ফাংশন। তো এটা তোমার আস্তে আস্তে মাথায় ঢুকবে, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে পরোক্ষ মুনাফা জাতীয় আয়। পরোক্ষ মুনাফা জাতীয় আয় মানে পণ্য ডিরেক্ট বিক্রয়ের মাধ্যমে না, অন্যান্য সাব সেক্টর থেকে, মানে খ্যাপ মেরে টাকাটা আসছে। ঠিক আছে? আমি তোমাদের খুবই
মানে আনইউজুয়াল ভাষায় বোঝাচ্ছি, কিন্তু তোমরা এই ভাষাটা ভালো মতো ক্যাচ করতে পারবা। ঠিক আছে, ধরো আমার প্রধান রুটি রুজির জায়গা হচ্ছে আমার একটা দোকান আছে, দোকান থাকার পরে দোকানটা বন্ধ করে যাওয়ার পথে আমি ধরো কাউরে পড়ায় যাই, তো এটা হচ্ছে আমার কি তোমার সাব ইনকাম। হ্যাঁ, তো এই যে আমার অন্যান্য জায়গা থেকে যে ইনকামটা হয় সেটাকে আমরা বলি পরোক্ষ মুনাফা জাতীয় আয়। হ্যাঁ, যেমন হচ্ছে ভাড়া প্রাপ্তি, ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব ফ্লোর আমার লাগে না, একটা ফ্লোর আমি ভাড়া দিয়ে দিলাম, তো ওই যে ভাড়া যে দিলাম ওইটা হচ্ছে পরোক্ষ মুনাফা জাতীয় আয়, যেটাকে আমরা উপভাড়া বলি বা সাবলেট লেখা থাকে যেটা। হ্যাঁ, তারপরে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সেলামি, মানে তোমার টিচার একটা জিনিস মাথায় রাখবা, শিক্ষানবিশ সেলামি আর শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা হচ্ছে খরচ আর শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। হ্যাঁ, আমি যেটা পাই সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি, আর তোমরা যেটা আমাকে দাও সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। তারপরে বিনিয়োগের সুদ, ধরো বিনিয়োগ তুমি অন্য জায়গায় করলে ওখান থেকে তুমি কিছু সুদ পেলা, তারপর ব্যাংকে জমা রাখলো ওখান থেকে সুদ পেলা, উত্তোলন করলা উত্তোলনের উপর সুদ পেলা, অনাদায় পাওনা আদায়, মানে তুমি কারো কাছ থেকে টাকা পাবা না বলে ধরে নিছিলা, সে হুট করে এসে রমজান মাসে ভালো হয়ে তোমার টাকা দিয়ে দিল, তো এটা যখন আদায় করবা এটাও তোমার এক ধরনের পরোক্ষ আয়। তারপরে লভ্যাংশ প্রাপ্তি, চালানি কারবারের লাভ, বিবিধ আয়। তো এখানে তোমাদেরকে একটা পরোক্ষ যে আয়টা সেটা চেনানোর খুবই ইজি একটা ওয়ে বলে দিই, বিক্রয় বাদে যা আছে সব পরোক্ষ আয়, বিক্রয় বাদে যা আসে সব কি পরোক্ষ আয়। এবং পরোক্ষ আয়ে একটা জিনিস পাবা, প্রাপ্ত বা প্রাপ্তি, প্রাপ্ত বা প্রাপ্তি, প্রাপ্ত বা প্রাপ্তি। আর সব ধরনের ডেবিট জেরের সুদ, সব ধরনের ডেবিট জেরের সুদ হচ্ছে জেরের সুদ হচ্ছে পরোক্ষ আয়। এই পরোক্ষ আয়গুলাই অপরিচালন আয় হিসাবে কাউন্ট হয়, পরোক্ষ আয়গুলাই অপরিচালন আয় হিসাবে কাউন্ট হয়, মাথায় রাখবা। পরোক্ষ আয়গুলাই অপরিচালন আয় হিসেবে কাউন্ট হয়। যে দেখো প্রাপ্ত কথাটা থাকবে আর ডেবিট জেরের সুদ থাকবে, যে ব্যাংক জমা কি ডেবিট, তার ডেবিট জেরের সুদ কি হবে ক্রেডিট, উত্তোলন কি ডেবিট, উত্তোলনের সুদ কি হবে ক্রেডিট, বিনিয়োগ কি ডেবিট, বিনিয়োগের সুদ কি হবে ক্রেডিট। বোঝা গেল? আর পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয়, পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় মানে তোমার পণ্য উৎপাদন এবং ক্রয় সংক্রান্ত ডিরেক্ট খরচ না, ঠিক আছে, এই খরচ হচ্ছে তোমার পরোক্ষ খরচ, মানে প্রতিষ্ঠান পরিচালনা করতে যে খরচটা হয়। অর্থাৎ এই যে দেখো, এই যে একটু আগে তোমাদের উদাহরণ বলো, অফিস খরচ, পণ্য বিক্রয় বিতরণ সংক্রান্ত খরচ, অর্থ সংস্থান সংক্রান্ত খরচ, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ, মেরামত, অবচয়, অবলোপন, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। এখন আমরা আরো ইন ডেপথ আলোচনা করব পরিচালনায় আর পরিচালন ব্যয়। পরিচালনায় হচ্ছে ব্যবসার দৈনন্দিন পরিচালনা থেকে যে আয়টা হয়, যেমন পণ্য বিক্রয়, বাট্টা প্রাপ্তি, চালানি কারবারের লাভ, এগুলো পরিচালনায়। আর পরিচালনা ব্যয় কি, রেগুলার ব্যবসা পরিচালনা করতে যে ব্যয় হয়, পণ্য ক্রয় করতে হবে, ক্রয় পরিবহনের খরচ দিতে হবে, মজুরি দিতে হবে, বিক্রয় পরিবহন খরচ দিতে হবে, বেতন ভাড়া বিজ্ঞাপন সবই কি তোমার পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আবার প্রত্যক্ষ পরোক্ষ আছে। হ্যাঁ, প্রত্যক্ষ কোনগুলো, যেগুলো হচ্ছে পণ্য উৎপাদনের সাথে ডিরেক্ট জড়িত, আর পরোক্ষ কোনগুলো, যেগুলো ডিরেক্ট জড়িত না। এই যে অপরিচালনায় একটু আগে বলে দিছি, ব্যবসা প্রতিষ্ঠানের মূল কার্যক্রম ব্যতীত অন্য উৎস থেকে যে আয় হয় তাকে অপরিচালনায় বলে। এই দেখো ডেবিট জেরের সুদ, সকল প্রকার ডেবিট জেরের সুদ অপরিচালনায়, আর সকল প্রকার প্রাপ্ত কথা উল্লেখ থাকলে অপরিচালনায়। আর অপরিচালন ব্যয় কি, সকল প্রকার ক্রেডিট জেরের সুদ অপরিচালন ব্যয়। যেমন ব্যাংক জমাতিরিক্ত কি ক্রেডিট, মূলধন কি ক্রেডিট। হ্যাঁ, এগুলো সবই কি অপরিচালন ব্যয়। তো এখান থেকে অপরিচালন আয় যোগ বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করা হয়। তো এখন আসো আরেকটা টপিকে। হ্যাঁ, তো এখন আমরা আরেকটু এই পার্টটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা তুমি এমসিকিউতে পাবা যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক অনুযায়ী আর্থিক বিবরণীর স্তর বা ধাপ বা অংশ হচ্ছে 5টা। এই যে বিশদ আয় বিবরণী, বা যেটার আরেকটা নাম হচ্ছে আয় বিবরণী। বিশদ আয় বিবরণী আরেক নাম কি তোমার আয় বিবরণী, যেখান থেকে তুমি কি জানতে পারো, প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি জানতে পারো। প্রতিষ্ঠানে কি জানতে পারো, নিট লাভ বা নিট ক্ষতি জানতে পারো, ঠিক আছে। আর মালিকানা সত্ত্ব বিবরণী থেকে কি জানতে পারো, প্রতিষ্ঠানে মালিকের কতটুকু মূলধন আছে, হ্যাঁ, প্রতিষ্ঠানে কতটুকু আয় হচ্ছে, ব্যয় হচ্ছে এবং কতটুকু উত্তোলন হচ্ছে, এই জিনিসগুলো জানতে পারো। আর্থিক অবস্থার বিবরণীতে জানতে পারো সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু, প্রতিষ্ঠানের দায় কতটুকু এবং মালিকানা সত্ত্ব কতটুকু, মালিকানা সত্ত্ব কতটুকু। তো কমার্সের স্টুডেন্টের সব থেকে শান্তির জায়গা হচ্ছে যখন ডেবিট এবং ক্রেডিট সাইড মিলে যায়, শান্তি। যাই হোক, তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী।
নগদ প্রবাহ বিবরণীতে নগদ কত টাকা আসতেছে, নগদ কত টাকা চলে যাচ্ছে, এই জিনিসটা তোমার উল্লেখ করা হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে নোটও গুরুত্বপূর্ণ হিসেবে নীতিমালা হচ্ছে তুমি নানা রকম ক্যালকুলেশন তোমার বন্ধুর খাতা দেখে করে আসো। তো এটা যে তোমার বন্ধুর খাতা দেখে করা না, এই জিনিসটাই তুমি হচ্ছে নিজে নোট লিখে হিসাবটা কি করে হয়েছে এটা তুমি লিখে দিবা। নোট ও টিকা, নোট বা টিকা লিখে হিসাবটা কি করে হয়েছে এটা তুমি যে ডেসক্রাইব করে দাও, সেটাই হচ্ছে এই অংশটার নাম। বোঝা গেল? এখন আসি, এখন তোমার আয় এবং ব্যয় সময়ের তালিকা। তো তোমার পরীক্ষার খাতায় এই যে পরিচালন আয়টা তোমরা শর্ট টার্ম দিয়ে শিখবা, ঠিক আছে? পরিচালন আয় প আ, পরিচালন ব্যয় প ব, এগুলো টার্মগুলো শিখবা। তারপরে হচ্ছে পরিচালন ব্যয় প ব, অপরিচালন আয় অ প আ। হ্যাঁ, অপরিচালন আয় আমি তোমাদের একবার শিখাইছিলাম ক্লাস, অপরিচালন আয়। তারপর হচ্ছে অপরিচালন ব্যয়, আমাদের সিকিউ সলভিং ক্লাসে গেলে তুমি এটা পাবা। আমাদের কোর্সে সিকিউ সলভিং ক্লাসে তোমার এরকম শর্ট টার্ম দিয়ে তুমি কিভাবে শর্টকাটে করবা সেটা বলে দেওয়া আছে, অপরিচালন ব্যয়। ঠিক আছে, এখন তোমাদেরকে একটু সহজভাবে বলে দিই যে ফাংশন কি করে করে। প্রথমে প্রথমে তোমার পণ্য বিক্রয় করে প্রতিষ্ঠান, কি করে? পণ্য বিক্রয় করে। এই যে পণ্য আমি বিক্রয় করলাম, এটা কি প্রত্যক্ষভাবে আমি পণ্যটা বিক্রয় করলাম। হ্যাঁ, তো পণ্য বিক্রয় করলাম, পণ্য বিক্রয় থেকে আমার বিক্রিত পণ্যের ব্যয় বাদ যায়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ যায়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি থাকে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, অর্থাৎ ক্রয়ের সাথে রিলেটেড ডাইরেক্ট যে খরচটা, প্রত্যক্ষ খরচটা থাকে। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তো এটা হচ্ছে আমার মোট মুনাফা বের করার সিস্টেম। মোট মুনাফা বের করার সিস্টেম কি? নিট বিক্রয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমি শর্টকাটে লিখলাম, সমান সমান মোট মুনাফা। মোট মুনাফা, এই বিক্রিত পণ্যের ব্যয় কি করে নির্ণয় করে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত, এটা একটু মুখস্থ রাখা লাগবে, যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, খরচ মাইনাস সমাপনী মজুত, সমাপনী মজুত সমান সমান মোট মুনাফা। এই তোমার 4 মার্ক দিয়ে দিলাম, মোট মুনাফা নির্ণয় করো, অনেক সময় আসে। ঠিক আছে, তো দেখো পরিচালনার মধ্যে প্রত্যক্ষ খরচ কোনগুলা, প্রত্যক্ষ আয় কোনটা? পণ্য বিক্রয়। এবং পরোক্ষ আয় কোনটা? প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালালি কারবারের মুনাফা, এগুলো হচ্ছে পরোক্ষ আয়। প্রত্যক্ষ খরচ কোনগুলা? নিট ক্রয়। হ্যাঁ, তারপরে মজুরি, আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন মানে কি? ক্রয় পরিবহন, মাথায় রাখবা, ক্রয় পরিবহন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। ক্রয় পরিবহন আর একটা আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, বন্দর খরচ, ডক চার্জ, আমদানি শুল্ক, নগদ শুল্ক, হ্যাঁ, গ্যাস বিদ্যুৎ ও পানি, কারখানা অফিসের বেতন, কলকবজা যন্ত্রপাতির অবচয় যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটা মনে রাখার দরকার নাই। এই 10টা টার্ম একদম ঠোঁটের আগায় রাখা লাগবে। ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ কি কি? মজুরি, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, বন্দর খরচ, ডক চার্জ, আমদানি শুল্ক, নগদ শুল্ক, হ্যাঁ, কারখানা অফিসের বেতন, তারপরে গ্যাস বিদ্যুৎ ও পানি। এগুলো হচ্ছে পণ্য উৎপাদন করার সময় লাগে। পণ্য উৎপাদিত পণ্য একদম তোমার সব পর্যন্ত বা দোকান পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত যে খরচগুলো, এগুলো সবই প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, তো তুমি পণ্য উৎপাদন করবা, তোমার শ্রমিকের মজুরি দিবা না, শ্রমিকের মজুরি তাই প্রত্যক্ষ খরচ। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, এই যে তুমি পণ্যর যে ম্যাটেরিয়ালসগুলা, র ম্যাটেরিয়ালস, যেটা কাঁচামাল বলি, ওই কাঁচামাল যে তুমি কিনে ধরো তুমি চেয়ার বানাবা, তুমি গাছ দিয়ে কিনে আনতেছো, ওটা তুমি ভ্যান দিয়ে নিয়ে আসতেছো, এটা হচ্ছে ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। ঠিক আছে, বা ওই যে গাছগুলা যদি তুমি মনে করো সৌদি আরব থেকে বা যে কোনো খান থেকে তুমি নিয়ে আসো, ঠিক আছে, লাল চন্দন গাছ বা যেটাই হোক ইন্ডিয়া থেকে যদি নিয়ে আসো, জাহাজ ভাড়া তোমার দেওয়া লাগবে, জাহাজ ভাড়া তখন প্রত্যক্ষ খরচ। বন্দরে রাখলা, বন্দরের খরচটা প্রত্যক্ষ খরচ হয়ে যাবে। ডক চার্জ, ডক মানে জাহাজের যে সামনের জায়গাটা, ওখানে রাখলে ওখানে তোমার একটা চার্জ দিতে হয়, ওটাও প্রত্যক্ষ খরচ। আমদানি শুল্ক, তোমার যে শুল্ক দিতে হয় সরকারকে আনার জন্য, হ্যাঁ, নগর শুল্ক, তোমার দেশে যে শুল্ক দিতে হয়। গ্যাস বিদ্যুৎ ও পানি, এই কারখানার মধ্যে যে গ্যাস বিদ্যুৎ ও পানির বিল দেওয়া লাগে এবং কারখানার যত খরচ আছে সব কিছুই তোমার প্রত্যক্ষ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। বোঝা গেল? এটা একটু ব্রেনে ভাসাতে হবে। এখন হচ্ছে প্রোডাক্ট রেডি। প্রোডাক্ট রেডি হওয়ার পরে তোমার কি কি খরচ থাকতে পারে? তোমার অফিস যে আলাদা আছে, তোমার আলাদা অফিস গুলশানে, ওই গুলশানে তুমি কি করো? কর্মচারীদের বেতন দাও। বই পরিবহন মানে কি? তোমার বিক্রয় পরিবহন, বিক্রয় করার যে খরচটা, পণ্য বিক্রয় করার যে খরচটা, তোমাকে বিক্রয় পরিবহনের খরচ আমি ইজিলি বলে দিতে পারি। এই যে মনে করো তোমার যে বিক্রয় পরিবহন যে খরচটা, অনেক সময় তোমার
ডেলিভারি চার্জ কিন্তু তোমার থেকে নেয় না, ওইটা হচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠান বহন করে। অনেক সময় তুমি দেখবা বই অর্ডার দিলে বা যে কোনো কিছু অর্ডার দিলে ওখানে তোমার ডেলিভারি চার্জ আর কাটে না, ওইটার মধ্যে থেকেই কেটে নেয়, ঠিক আছে, ওই দামের মধ্যে থেকে কেটে নেয়। তো এই যে তোমাকে আলাদা করে একটা খরচ বহন করতে হতেছে, যে তোমাকে পণ্যটা বিক্রি করছি, বিক্রি হওয়ার পরেও আমার যে খরচটা, পরিবহনের যে খরচটা যাচ্ছে সেটা হচ্ছে বিক্রয় পরিবহন। তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ, আমার পণ্যটা মানুষের কাছে পৌঁছাতে গেলে বিজ্ঞাপন খরচ করা লাগবে, প্যাকিং খরচ, রপ্তানি শুল্ক। সব থেকে মজার জিনিস মাথায় রাখবা, মনে করো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর অপরিচালন ব্যয়, এই দুইটা বাদে দুনিয়া যা আছে সব পরিচালন ব্যয়, এই দুইটা বাদে দুনিয়া যা আছে সব পরিচালন ব্যয়। তাও এখানে কিছু মনে করো দাগি দাগি আসামি, মানে দাগি দাগি পরিচালন ব্যয় আমি বলে দিই, যেটার চেহারা তুমি প্রায় দেখবা পরীক্ষার প্রশ্নপত্রে, ঠিক আছে। একটা দাগি আসামি হচ্ছে অনাদায় পাওনা বা কুরিন, ঠিক আছে। আর একটা দাগি আসামি হচ্ছে তোমার বিমা খরচ আর ভাড়া খরচ, ঠিক আছে। আর একটা দাগি আসামি বলি, সেটা হচ্ছে তোমার শিক্ষানবিশ ভাতা, আপ্যায়ন খরচ, অবলোপন এবং অবচয় এবং মেরামত। এই কয়েকটা দাগি আসামিরে তুমি প্রায়শই পাবা, ঠিক আছে, প্রায়শই পাবা। আর হচ্ছে বেতন, বেতনটা মনে ওই সাইডে ফালাই আসছি, এই যে বেতন, বেতন খরচ আর বিজ্ঞাপন খরচ, এই দুইটাও খুবই নামি দামি আসামি, এই দুইটারা পরীক্ষার খাতায় প্রায় পাবা, তাহলে পরীক্ষার প্রশ্নে প্রায় পাবা বেতন এবং বিজ্ঞাপন খরচ। আর পোলাপান কিন্তু মনে করো মিস্টেক করে বই পরিবহন আর আন্তঃপরিবহনে, বই পরিবহন কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে, আর আন্তঃপরিবহন কিন্তু প্রত্যক্ষ খরচের মধ্যে, এতটুকু মাথায় রাখবা। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, অর্থাৎ পণ্য ক্রয় করার সময় যে পরিবহন খরচটা দিতে হয়, আর বই পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন, অর্থাৎ পণ্য বিক্রয় করার সময় যে খরচটা দিতে হয়, বিক্রয় করার সময় যে খরচটা দিতে হবে ওটা প্রত্যক্ষ, ক্রয় করার সময় যে খরচটা দিতে হবে ওটা বিক্রয় করার সময় যে খরচটা দিতে হবে সেটা পরোক্ষ, আর ক্রয় করার সময় যে খরচটা দিতে হবে ওটা প্রত্যক্ষ। বোঝা গেল? ওকে, আসি এখন পরেরটায়। পরিচালনা ব্যয় বুঝলাম, অপরিচালনা আয় ব্যয়। অপরিচালনা আয় ব্যয়ের তোমাদের একটা শর্ট টেকনিক আমি শিখাই দিই, সেটা হচ্ছে বিনিয়োগ কি ডেবিট না ক্রেডিট? ডেবিট, যেহেতু সম্পদ ডেবিট, ঠিক আছে। তারপরে হচ্ছে উত্তোলনকে ডেবিট না ক্রেডিট? ডেবিট। ব্যাংক জমা ডেবিট না ক্রেডিট? ডেবিট। ব্যাংক আমানত ডেবিট না ক্রেডিট? ডেবিট, ঠিক আছে। তো এই যে সকল প্রকার ডেবিট জেরের সুদ হচ্ছে অপরিচালন আয়, ডেবিট জেরের সুদ, সুদ। তারপরে যদি প্রাপ্ত কথাটা দেখো, আর যদি দেখো লভ্যাংশ কথাটা আছে, লভ্যাংশ কথাটা আছে, আর সেলামি থাকলে এটা অপরিচালন আয়। তো তোমার খরচ তারপরে আয়ের মধ্যে জাস্ট মনে রাখতে হবে তোমার কি পণ্য বিক্রয়, ওটা তো তোমার প্রত্যক্ষ আয়, ওটা তোমার প্রত্যক্ষ পরিচালন আয়। আর অপরিচালন আয়টা মনে রাখতে হবে, অপরিচালন ব্যয়টা মনে রাখতে হবে। তোমার তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ কি কি, অপরিচালন আয় কি কি, অপরিচালন ব্যয় কি কি, বাদ বাকি যা আসে সব পরিচালন ব্যয়। বোঝা গেল? তো ডেবিট জেরের সুদ অপরিচালন আয়ের মধ্যে পড়বে, সকল প্রকার প্রাপ্ত থাকলে অপরিচালন আয়ের মধ্যে পড়বে, লভ্যাংশ থাকলে অপরিচালন আয়ের মধ্যে পড়বে, সালামি থাকলে অপরিচালন আয়ের মধ্যে পড়বে। দেখো যে বিনিয়োগ, লগ্নি, সঞ্চয়পত্রের সুদ, ডেবিট জেরের সুদ, ক্রেডিট। প্রাপ্ত কথাটা আছে, প্রাপ্ত ভাড়া, উপভাড়া, প্রাপ্তি। প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ ডেবিট, ঋণ ক্রেডিট, কিন্তু প্রদত্ত ঋণ ডেবিট, ডেবিট জেরের সুদ ক্রেডিট। ক্রয়কৃত ঋণপত্র, হ্যাঁ, ক্রয়কৃত ঋণপত্র, ক্রয়কৃত ঋণপত্র ডেবিট, আর ডেবিট জেরের সুদ ক্রেডিট। এই যে লভ্যাংশ, প্রাপ্তি, প্রাপ্তি, মুনাফা, আয়, এগুলো সবই কি অপরিচালন আয়। তেমনিভাবে এটা উল্টাটা, এটা যদি ডেবিট জেরের সুদ হয় এটা হবে ক্রেডিট জেরের সুদ। ঋণ কি? ক্রেডিট, ক্রেডিট জেরের সুদ কি হয়েছে? ডেবিট, ঠিক আছে। ব্যাংক জমাতিরিক্ত কি? ক্রেডিট, এই ক্রেডিট জেরের সুদ কি হয়েছে? ডেবিট। তারপরে কি তারপরে আর কি আছে? আর ক্রেডিট, আর এই যে ক্রেডিট, মূলধন হচ্ছে ক্রেডিট, ক্রেডিট জেরের সুদ ডেবিট। আর এখানে যেমন শিক্ষানবিশ স্যালামি ছিল, আর এখানে হচ্ছে ভাতা, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি। তারপর হচ্ছে সকল প্রকার, এখানে যেমন লভ্যাংশ ছিল, এখানে ক্ষতি থাকলে তোমার অপরিচালন ব্যয়, ক্ষতি থাকলে অপরিচালন ব্যয়। তো কিছু কিছু ওয়ার্ড দেখে বুঝে নিবা যেটা অপরিচালন ব্যয় বা আয়ের মধ্যে পড়ে কিনা। অপরিচালন আয় ব্যয়ের মধ্যে থাকলে লভ্যাংশ বা ক্ষতি থাকবে, ঠিক আছে। লভ্যাংশ হলে আয়, ক্ষতি হলে ব্যয়। ডেবিট জেরের সুদ থাকলে অপরিচালন আয়, ক্রেডিট জেরের সুদ থাকলে অপরিচালন ব্যয়, ঠিক আছে। প্রাপ্ত কথাটা থাকলে তোমার অপরিচালন আয়, প্রদত্ত কথাটা থাকলে অপরিচালন ব্যয়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো টার্মসগুলো, হ্যাঁ।
এখন বিশদায় বিবরণী আমরা ইন হ্যান্ড এক্সপিরিয়েন্সে শিখবো। বিশদায় বিবরণী দুই প্রকার, একটা হচ্ছে একধাপ বিশিষ্ট আর একটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট। একধাপ বিশিষ্ট হচ্ছে পণ্য সেবা মানে পণ্যদ্রব্য যেখানে বিক্রি করা যায় না, যেমন সেলুনে এটা কি কোনো পণ্যদ্রব্য তোমার হাতে ধরায় দেয়? ধরায় দেয় না। সেলুন থেকে তুমি সুন্দর হয়ে বের হও, ঠিক আছে? বা তোমার এই যে পার্লার থেকে, মেয়েদের তো বিউটি পার্লার থেকে তোমরা সুন্দর হয়ে বের হও, এখানে তোমাকে কি দিচ্ছে? সেবা দিচ্ছে। তো এই সেবাধর্মী প্রতিষ্ঠানে একধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করা হয়। লিখে নাও যে সেবাধর্মী প্রতিষ্ঠানে আমার একধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করা হয়। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে তোমার বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করা হয়। তো একধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী কিন্তু পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? এখানে জাস্ট আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়া হয়। আর বহুধাপ বিশিষ্ট বিবরণীতে অনেকগুলো ধাপ আছে, যেমন তোমাকে বললাম যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাই। মোট মুনাফার সাথে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ দিতে হবে, অপরিচালন ব্যয় বাদ দিতে হবে, ঠিক আছে? এখন আমরা ডেমো ছকে যাই যে কি কি আসে না আসে। তো এখানে তোমার 4টা ধাপে উপস্থাপন করা আছে। যে কথাটা বললাম এখানে বলা আছে যে প্রথম ধাপে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়, এটা হচ্ছে প্রথম স্টেপ। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি? মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালন মুনাফা যোগ করা হয়। পরোক্ষ পরিচালন মুনাফা মূলত থাকে না, মূলত মোট মুনাফা থেকে পরিচালন খরচ বাদ দিতে হয়। তারপর অপরিচালন মুনাফা যোগ এবং অপরিচালন ক্ষতি হলে বিয়োগ, অপরিচালন ব্যয় হলে বিয়োগ দিয়ে লাভ ক্ষতি আমি নির্ণয় করবো। এই 3টে স্টেপ। হ্যাঁ, এখন আমার একটা ডেমো ছক দেওয়া আছে যে একটা প্রতিষ্ঠানে বিশদায় বিবরণী এত তারিখে সমস্ত বছরের জন্য। তো প্রথমে আমার প্রথম ধাপ কি? বিক্রয় থেকে প্রথমে আমার নিট বিক্রয় বের করতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, নিট বিক্রয়। তো আমি তোমাদেরকে কি বলছি যে এরকম শর্ট ফর্ম দিয়ে রাখবা, নিট বিক্রয়। তো নিট বিক্রয়ে একটা জিনিস মাথায় রাখবা, বিক্রয় থেকে ফেরত বাদ যাবে, বাট্টা বাদ যাবে, অলিখিত বিক্রয় যোগ হবে এবং মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে। হ্যাঁ, এই যে ফেরত বাদ যাবে, তো বিক্রয় ফেরতের আরেক নাম কিন্তু আন্তঃফেরত, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এবং বিক্রয়ের উপর বাট্টা বাদ যাবে। তো এটা হচ্ছে ডেমো। আরও একটা জিনিস, আর সবসময় অলিখিতটা যোগ হয়, অলিখিত যোগ হয়, অলিখিত বিক্রয় যোগ হবে, অলিখিত বিক্রয় যোগ হবে। এটা একটু তোমরা নিজেরা লিখে নিবে, অলিখিত বিক্রয় যোগ হবে। আর মুনাফাবিহীন বিক্রয়, ক্রয় বিক্রয় দুইটা থেকেই মাইনাস যাবে, বাদ মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়। এটা নিচে নিচে লিখে দেবা। হ্যাঁ, এই যে বিক্রয় বাদ বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বাদ বিক্রয়ের উপর বাট্টা বাদ মুনাফাবিহীন বিক্রয় যোগ অলিখিত বিক্রয়, তারপরে নিট বিক্রয় দেবা, ঠিক আছে? তো এখানে তোমার 3টা ছক থাকবে, 3টা কলাম থাকবে। হ্যাঁ, তো ফাইনাল যে তোমার অ্যামাউন্টটা সেটা হচ্ছে আমরা এখানে বলবো, যেমন নিট বিক্রয় হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, তাই এটা আমরা থার্ড করে গেছে। বিক্রয়ের থেকে বিক্রয় ফেরত বাদ দিলাম, বিক্রয়ের উপর বাট্টা বাদ দিলাম, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বাদ দিব, অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, নিট বিক্রয় বের হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয় রাফ সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, ঠিক আছে? এটা একদম মাথায় সেট হয়ে যাবে। যত তুমি লিখবা, একটা অফসেট পেপার নিবা, তোমাদের সবাইকে আমি বলছি যে এই যে আমার সূত্রটা দেখতে পাচ্ছ, এটা আমি সরে যাব, প্রত্যেকটা স্লাইড শেষে আমি সরে যাব, এটা স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট দিয়ে খাতায় সুন্দর মতো একটা অফসেট পেপারে নিজে নিজে লিখবা। যত লিখবা তত এন্ট্রিগুলো তোমার মাথায় একদম ভাসবে। পরীক্ষার হলে এন্ট্রি দেখলে তোমার মনে পড়ে যাবে যে এটা কিসের মধ্যে পড়তেছে, ঠিক আছে? যেমন এখন আমরা কি শিখলাম, তোমাকে আমি হাতে কলমে শিখাই দিই। দেখো, আসো, তোমাকে আমি হাতে কলমে শিখাই দিই। প্রথম এন্ট্রিটা কি? নিট বিক্রয় বের করতে হবে। উপরে কি শিখলাম? নিট বিক্রয়। বিক্রয় থেকে কি বাদ যাবে? বিক্রয় ফেরত বাদ যাবে, মাইনাস বিক্রয় থেকে বাট্টা বাদ যাবে, প্লাস অলিখিত বিক্রয় যোগ হবে এবং মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে। এই যে মুখস্থ। তো প্রশ্নে যখন দেখবা যে আন্তঃফেরত আছে, আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত, তার মানে বিক্রয় থেকে বাদ যাবে, তার মানে এটা কিসের অন্তর্ভুক্ত? নিট বিক্রয়ের অন্তর্ভুক্ত। তো প্রশ্নপত্রে যখন আন্তঃফেরত দেখবা, এটার পাশে নিট বিক্রয় লিখে দিবা। তার মানে বুঝবা যে এটা নিট বিক্রয় বের করার জন্য এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো নিট বিক্রয়ের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপরে তুমি প্রারম্ভিক মজুত পণ্য দেখলা। প্রারম্ভিক মজুত পণ্য কিসের জন্য লাগে?
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য লাগে। তো প্রারম্ভিক মজুত পণ্য পরীক্ষা দেখার সাথে সাথে পাশে বিক্রিত পণ্যের ব্যয় এরকম শর্ট ফর্মে লিখে দিবা। এটা আমার সিকিউ সলভিং ক্লাসে আরো এক্সপ্লিসিটলি বলা আছে, ঠিক আছে? বা এই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে আরো ভালো মতো সিকিউ সলভিং ক্লাসে করিয়ে দিয়েছি, তো ক্লাসটা করে আসবা, ঠিক আছে? তো বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে ক্রয় যোগ করব, ক্রয় থেকে ফেরত বাদ দিব এবং বাট্টা বাদ দিব, বাদ দিলে আমরা নিট ক্রয় পাবো। তো নিট ক্রয়ে আরও তোমার ইয়ে আছে, যেমন মুনাফাবিহীন বিক্রয় বাদ যায় এবং অলিখিত ক্রয়টা যোগ হয়, মুনাফাবিহীন বিক্রয় বাদ যায় এবং অলিখিত ক্রয় যোগ হয়। এটা তোমরা যখন নোট করবে সাথে এটা লিখে দিন, মুনাফাবিহীন বিক্রয় বাদ যায় এবং অলিখিত ক্রয় যোগ হয়, যোগ অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়। হ্যাঁ, আর বিনামূল্যে পণ্য বিতরণ যদি থাকে ওই যে ওইটাই হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। ওকে, তো এটা ক্রয় থেকেও বাদ যায়। তো এটা আমি সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দাও এই স্লাইডটা, দিয়েছো? আচ্ছা, আমি কি বলছি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ। প্রারম্ভিক মজুত পণ্য আমরা দিয়ে দিলাম, প্রারম্ভিক মজুত পণ্য এখানে আমি মাঝখানের কলামে হবে। তারপর নিট ক্রয়টা বের করব, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিয়ে ক্রয়ের উপর বারটা বাদ দিয়ে আমরা নিট ক্রয় পাবো। হ্যাঁ, আর প্রারম্ভিক মজুত পণ্য এটা মাঝখানে হবে, এখানে ভুল আছে, এটা হবে মাঝখানে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, এটা হচ্ছে নিট ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, সবগুলো সেকেন্ড কলামে। এই যে দেখো, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ সব সেকেন্ড কলামে গেছে, আর সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিছে। তো ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ কি কি আমি বলছিলাম? ওই যে তোমার প্রত্যক্ষ খরচগুলা, এগুলো সবই কি প্রত্যক্ষ পরিচালনা খরচ। হ্যাঁ, তো এই যে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক বা ক্রয় শুল্ক, আবগারি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কারখানা খরচ, বিশেষ প্যাকিং, মজুরি খরচ, অঙ্কন অফিসের বেতন। হ্যাঁ, তো এত কিছুর মধ্যে কি কি মনে রাখবা? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কারখানা খরচ, মজুরি খরচ, এই কয়েকটাই ঘুরে ফিরে আসে, বাকিগুলো আসে না, ঠিক আছে? বাদ সমাপনী মজুত পণ্য, বাদ পণ্যের অস্বাভাবিক ক্ষতি যদি থাকে, তাহলে আমরা কি পাবো? মোট লাভ পাবো। কি পাবো? মোট লাভ পাবো। তো এগুলো সবই কি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। সবই কি বের করার জন্য পড়তেছে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য পড়তেছে। তো সবই কি বিক্রিত পণ্যের ব্যয়ের একটা উপাদান, বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান। তো আমি যখন পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নে মজুরি খরচ দেখবো, কি পাশে কি লিখবো? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে কি লাগে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এই যে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, সবই কিসের মধ্যে পড়তেছে? এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। তো সবার পাশে কি লিখবা? বিক্রিত পণ্যের ব্যয়, শর্টকাটে লিখবা। হ্যাঁ, এভাবে লিখবা, বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্নপত্রে লিখবা, ঠিক আছে? আপাতত এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো যে মোট মুনাফা কিভাবে বের করে। এখানে তোমার 4 মার্ক পেয়ে যাবা, নর্মালি তোমার মোট মুনাফা নির্ণয় করতে বলে, ঠিক আছে? এখানে তোমরা 4 মার্ক পেয়ে যাবা। ওকে, তারপরে মোট মুনাফা নির্ণয় করলাম। এখন হচ্ছে মোট মুনাফা পর্যন্ত আমার হচ্ছে প্রত্যক্ষের পার্ট শেষ, অর্থাৎ প্রত্যক্ষ আয় ব্যয়ের পার্ট শেষ। এখন হচ্ছে আমরা পরোক্ষ আয় ব্যয়গুলো যোগ বিয়োগ করব। হ্যাঁ, তো পরোক্ষ আয়ের মধ্যে কি আছে? প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবার লাভ, এগুলো মূলত আসে না, তাও জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখা, ঠিক আছে? তো প্রত্যক্ষ আয় আমি যোগ করলাম, তারপরে প্রত্যক্ষ ব্যয় বাদ দিব। প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে কি কি আছে? পরিচালন ব্যয়। পরিচালনা ব্যয়ের মধ্যে নানা রকম, বললাম তো দুনিয়া যত খরচ আছে সবই পরিচালন ব্যয়। এর মধ্যে বিজ্ঞাপন খরচ, বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক। দেখো, আমদানি শুল্ক কিন্তু মাথায় রেখো, আমদানি শুল্ক কিন্তু প্রত্যক্ষ খরচ, এই যে আমদানি শুল্ক। আর রপ্তানি শুল্ক কিন্তু পরোক্ষ খরচ, মাথায় রেখো, পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে। তেমনিভাবে ক্রয় পরিবহন কিন্তু প্রত্যক্ষ খরচ, কিন্তু বিক্রয় পরিবহন কিন্তু পরিচালন ব্যয়। এগুলো কিন্তু কনফিউজিং, এগুলোতে তোমরা ভুল করে দিয়ে আসবা, ঠিক আছে? তারপর হচ্ছে বিক্রয় প্রতিনিধি ভ্রমণ খরচ। এত খরচ তোমার মনে রেখে লাভ নাই, জাস্ট কয়েকটা দাগায় দিব, এগুলো মাথায় রাখবে, এগুলো আসবে। যেমন বিজ্ঞাপন খরচটা প্রায় এই চেহারাটা দেখতে পাবা পরীক্ষার প্রশ্নপত্রে। তারপরে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, অনাদায় পাওনা। হ্যাঁ, অনাদায় পাওনার সাথে অলিখিত অনাদায় পাওনা যোগ হয়। অলিখিত মানে হচ্ছে নতুন অনাদায় পাওনা, অলিখিত মানে কি? নতুন অনাদায় পাওনা। এটার সাথে নতুন কুলীন সঞ্চিতিটা যোগ হবে এবং পুরাতন কুলীন সঞ্চিতিটা বাদ হবে। এই পার্টটুকু একদম মুখস্থ করে ফেলাই দেবা, এই পার্টটুকু আসে 3 স্টার, ঠিক আছে? অনাদায় পাওনা মানে কি? যে টাকাটা আমি পাবো না,
বা পাওয়ার সম্ভাবনায় ওটার সাথে নতুন অনাদায় পাওনা যোগ দিব, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ দিব এবং পুরাতন ঋণ সঞ্চিতিটা বাদ দিব। তারপরে বেতন খরচ। ও আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সকল ধরনের বকেয়া যোগ হবে। যেমন বেতনের সাথে যদি বকেয়া বেতন থাকতো তাহলে বেতনের সাথে যোগ হতো, আর সকল ধরনের অগ্রিম বিয়োগ হবে। এটা একটু লিখে নাও যে বিশদায় বিবরণীতে সকল ধরনের বকেয়া যোগ হবে এবং অগ্রিম বিয়োগ হবে। সকল ধরনের বকেয়া যোগ হবে এবং অগ্রিম বিয়োগ হবে। হ্যাঁ, পরিচালন ব্যয়ের ক্ষেত্রে, পরিচালনার ব্যয়ের ক্ষেত্রে সকল ধরনের বকেয়া যোগ হবে এবং অগ্রিম বিয়োগ হবে। যেমন বকেয়া বেতন হলে যোগ হতো এবং অগ্রিম বেতন হলে বেতন খরচ থেকে বিয়োগ হতো। ভাড়া খরচ হলে বকেয়া ভাড়া হলে যোগ হতো আর অগ্রিম ভাড়া হলে বিয়োগ হতো। তেমনিভাবে সবগুলো এই যে যতগুলো তোমার আইটেম আছে পরিচালনা ব্যয়ের, যতগুলো পরিচালনা ব্যয়ের আইটেম আছে, এই পরিচালনা ব্যয়ের বকেয়া হলে যোগ এবং অগ্রিম হলে বিয়োগ। এটা লিখে রাখো, এটা তোমাদের একটা ট্রিক্স লিখে দিচ্ছি, লিখে রাখো যে পরিচালনা ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে, লেখো লেখো দ্রুত লেখো, পরিচালনা ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে, পরিচালনা ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে তোমার খরচের সাথে, পরিচালনা ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে খরচের সাথে বকেয়া হলে যোগ, খরচের সাথে বকেয়া হলে যোগ এবং অগ্রিম হলে বিয়োগ, খরচের সাথে বকেয়া হলে যোগ এবং অগ্রিম হলে বিয়োগ। যেমন অফিস খরচ, অফিস খরচের সাথে যোগ বকেয়া অফিস খরচ যোগ হবে এবং অগ্রিম খরচ যদি থাকে তাহলে অগ্রিম অফিস খরচ বিয়োগ হবে। এটা লিখে রাখো যে বকেয়া হলে যোগ এবং অগ্রিম হলে বিয়োগ। লেখা শেষ? আচ্ছা, তো এটা স্ক্রিনশট দাও। এগুলো প্রত্যেকটা তোমরা A4 সাইজের খাতায় লিখবা, লিখে পিন করে প্রতিদিন সকালে উঠে একবার করে দেখবা দাঁত মাজতে মাজতে, ঠিক আছে? বা সেহরির আগে ঘুমানোর আগে একবার করে দেখবা। এতে তোমাদের ব্রেনে সব এন্ট্রি একদম সেট হয়ে যাবে, পানির মতো চলে আসবে। আচ্ছা, ভাড়া খরচ দেখার সাথে সাথে মাথায় ভেসে উঠবে যে এটা পরিচালন ব্যয়। ভাড়া খরচ দেখার সাথে সাথে তোমার মাথায় এই জিনিসটা ভেসে উঠবে, পরিচালন ব্যয়, ঠিক আছে? বেতন খরচ দেখার সাথে সাথে পরিচালন ব্যয়, অনাদায় পাওনা নতুন সঞ্চিতি এসব দেখার সাথে সাথে পরিচালন ব্যয় ভেসে উঠবে, ঠিক আছে? এটা ভাসবে কখন? যখন তুমি এটা প্রতিদিন এটা নিজের হাতে লিখবা। প্রতিদিন লেখার দরকার নাই, একবারই A4 সাইজের পাতায় লিখবা, লিখে স্টাপলার করে রেখে দিবা, প্রতিদিন জাস্ট উল্টাবা, চোখের সামনে ভাসাবা, তাহলেই হবে, ঠিক আছে? তো এগুলো সব কিছু পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি পাচ্ছি? পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় বাদ দেব। তো অপরিচালনের ব্যয়ের আয় কিভাবে আমরা চিনবো? এই যে অপরিচালন আয় অলরেডি আমি বলে দিছি যে সকল প্রকার প্রাপ্ত কথা যদি উল্লেখ থাকে, ডেবিট জেরের সুদ যদি উল্লেখ থাকে, সব ডেবিট জেরের সুদ, ঠিক আছে? তো এগুলো সবই অপরিচালন আয়। তো অপরিচালন আয় যোগ করে, অপরিচালন আয়ের মধ্যে স্যালামি আছে, লভ্যাংশ প্রাপ্তি আছে, হ্যাঁ, আর অপরিচালন ব্যয় বাদ দিতে হবে। অপরিচালন ব্যয় কিভাবে চিনবো? অপরিচালন ব্যয় কিভাবে চিনবো? এই যে তোমার ক্রেডিট জেরের সুদ থাকবে, ক্রেডিট জেরের সুদ থাকবে, সকল প্রকার প্রদত্ত থাকবে এবং ক্ষতি কথাটা উল্লেখ থাকবে, ঠিক আছে? বাদ দিলে আমরা নিট মুনাফা পাবো। এই যে তোমার ফুল বিশদ বিবরণী আমরা শিখে গেলাম। এখন হচ্ছে আমরা তোমার সেবা দানকারী ব্যবসার ক্ষেত্রে এক ধাপ বিশিষ্ট বিশদ বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখবো। সকল এটা খুবই ইজি, আয় থেকে ব্যয় সমূহ বাদ দিতে হবে। আয়ের মধ্যে কি আছে? সেবা থেকে আয়, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, ওই যে তোমার অপরিচালন আয় যেগুলো আছে সবই তোমার আয় সমূহের মধ্যে পড়তেছে। আর ব্যয় সমূহ হচ্ছে পরিচালন ব্যয়, হ্যাঁ, পরিচালন ব্যয়, তারপর হচ্ছে অপরিচালন ব্যয়, যা আছে সব এগুলোর মধ্যে পড়তেছে। যেমন বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়, তারপর ঋণের সুদ প্রদান, এটা কি তোমার অপরিচালন ব্যয়, অবচয়, অবলোপন, হ্যাঁ। তো এগুলো আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই নিট মুনাফা সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে তোমার ছকটা দেওয়া আছে, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও, ছকটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। সেম জিনিস। এখন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে কি? প্রতিষ্ঠানের নিকট মালিকের দাবিটাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলা হয়। মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে প্রস্তুত করা হয়? সকল সম্পদ থেকে দায়টা যখন বাদ দেওয়া হয় তখন আমরা কি পাই? মালিকানা সত্ত্ব পাই, মালিকানা সত্ত্ব পাই, ঠিক আছে? তো এই মালিকানা সত্ত্ব বিবরণী কি করা হয়? মালিক প্রতিষ্ঠানের নিকট তার প্রাপ্য অংশ দাবি করতে পারে। তো মালিকানা সত্ত্বের আবার 4টা উপাদান আছে। মালিকানা সত্ত্বের 4টা উপাদান আছে। কি কি? মূলধন, তারপরে আয়, ব্যয় বা খরচ, আর উত্তোলন। তার মানে এই কয়েকটা জিনিসই মালিকানা সত্ত্ব আসবে। তো চলো আমরা ছকের মাধ্যমে দেখি। মালিকানা সত্ত্বের যে উপাদান, এই পাশে ম স লিখবা, ঠিক আছে? তো যতগুলো উপাদান, যেমন প্রারম্ভিক মূলধন ম স,
অতিরিক্ত মূলধন, মূলধন শব্দ থাকলে মশা লিখে দেবে। মশা মানে কি? মালিকানা সত্ত্ব। নিট লাভ মালিকানা সত্ত্ব। এই যে দেখো উত্তোলন, উত্তোলনের সুদ। জীবন বীমা প্রিমিয়াম আয়কর, এটাও এক ধরনের উত্তোলন। এটা 2 স্টার দিয়ে রাখলাম কারণ এটা তোমরা অনেক সময় ভুলে যাও। জীবন বীমা প্রিমিয়াম আর আয়কর এটা এক ধরনের উত্তোলন, ঠিক আছে? এটা এক ধরনের উত্তোলন, এটা দিয়ে দিতে হয়, ক্ষতিও বাদ যায়। তো প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ, এগুলো যোগ হয় যেহেতু এগুলো আয়। হ্যাঁ, আর উত্তোলনগুলো সব বাদ যায়, উত্তোলন বা ক্ষতি সব বাদ যায়। তো প্লাস হচ্ছে সাধারণ সঞ্চিতি যোগ হয়। সঞ্চিতি মানে ফান্ড, যেটা মালিকানা সত্ত্বকে বাড়ায় দেয়, ঠিক আছে? তো আমরা এটা সমাপনী মালিকানা সত্ত্ব পাই, সমাপনী মালিকানা সত্ত্ব পাই। মালিকানা সত্ত্বের ছকটা খুবই ইজি এবং এখান থেকে 4 মার্ক তোলাও খুবই ইজি, কিছুই নাই। প্রারম্ভিক মূলধন এবং এটার সাথে আয় যা আছে সব যোগ হয় এবং উত্তোলন যা আছে সব বাদ যায় এবং সঞ্চিতি থাকলে সেটা যোগ হয়, ঠিক আছে? আচ্ছা, মালিকানা সত্ত্ব। এখন হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী 3টা উপাদান, একটা হচ্ছে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। হ্যাঁ, তো মালিকানা সত্ত্ব তো তোমরা অলরেডি জেনেছো। আর সম্পদ ও দায়ের ক্ষেত্রে তোমার 2 ধরনের সম্পদ আছে মূলত, একটা চলতি সম্পদ আর একটা স্থায়ী সম্পদ, আর একটা আছে বিনিয়োগ। হ্যাঁ, তো চলতি সম্পদের মধ্যে প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনা করার ক্ষেত্রে যে সম্পদ দরকার হয়, যেমন প্রতিষ্ঠান নিয়মিত ধরো একটা দোকান খুললাম, দোকান খুলে প্রথম কাস্টমার আসলো, 500 টাকা দিল, সে পণ্য কিনলো 200 টাকার, ভাঙতি লাগবে না, তো এটা তোমার নগদ টাকা থাকা লাগবে না, এটা হচ্ছে নগদ তহবিল। তো এটা হচ্ছে প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনা করতে যে সম্পদ দরকার হয়, এটা হচ্ছে চলতি সম্পদ। কি কি আছে? নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, সকল প্রকার প্রাপ্য, হ্যাঁ, অগ্রিম ইত্যাদি থাকলে বুঝবা চলতি সম্পদ। হ্যাঁ, তো চলতি সম্পদকে এই যে নিকনেমে কি নামে চিনবা? চলতি সম্পদ। তারপরে বিনিয়োগ, বিনিয়োগে এই যে এত পার্সেন্ট উল্লেখ থাকবে, পার্সেন্ট বিনিয়োগ, সরকারি ঋণপত্র, এগুলো হচ্ছে বিনিয়োগের মধ্যে পড়ে। তারপর হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, কলকবজা, ইজারা, হ্যাঁ, দালান কোঠা, ট্রেডমার্ক, সুনাম। একটা জিনিস মাথায় রাখবা, দৃশ্যমান সম্পদের অবচয় হয় আর অদৃশ্যমান সম্পদের হয় অবলোপন। একটা জিনিস মাথায় রাখবা, দৃশ্যমান সম্পদের হয় অবচয় আর অদৃশ্যমান সম্পদের হয় অবলোপন, ঠিক আছে? তো সম্পদ থেকে সবসময় অবচয় এবং অবলোপনটা বাদ দিয়ে দেখাবা। এই হচ্ছে মোট সম্পদ তুমি নির্ণয় করলা। তারপর হচ্ছে দায় নির্ণয় করবা। দায় 2 প্রকার, একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় আর স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়ের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, কোনটা হচ্ছে চলতি দায়। তো একটু লিখে নাও যে অগ্রিম খরচ, এটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ। আর অগ্রিম আয়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তো অগ্রিম আয় হচ্ছে চলতি দায়। তেমনিভাবে বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ আর বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। এটা লিখে নাও, এই 4টা জিনিস লিখে নাও যে অগ্রিম খরচ চলতি সম্পদ, অগ্রিম আয় চলতি দায়, বকেয়া আয় চলতি সম্পদ এবং বকেয়া খরচ চলতি দায়। এটা লেখা শেষ হলে বলো, দ্রুত লেখো। লেখা হয়েছে? আচ্ছা, তো মুছে দিই। তো এখন দেখো, এই যে খরচের বকেয়া কি? চলতি দায়। খরচের বকেয়া চলতি দায়। আর আয়ের অগ্রিম কি? দায়, ক্রেডিট দিকে যায়। ব্যাংক জমা ডেবিট আর ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট, তো ক্রেডিটগুলো তোমার চলতি দায়ের দিকে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, এগুলো চলতি দায়, ঠিক আছে? তারপরে দীর্ঘমেয়াদী দায় থাকবে এবং মালিকানা সত্ত্ব থাকবে। মালিকানা সত্ত্ব তোমরা বের করবে আলাদা, বের করে মোট দায় মালিকানা সত্ত্ব মোট সম্পদের সমান হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে ছক। এই ছকটা তোমার বারবার প্রথমে প্র্যাকটিস করতে হবে। যেগুলো দিলাম ওগুলো স্ক্রিনশট দিয়ে আগে A4 সাইজের পেপারে নিয়ে স্ট্যাপলার করে প্রতিদিন একবার করে দেখবে এবং একটা করে তোমার যে কোনো সলভ করবে। আমাদের যে তোমার সিকিউ সলভিং ক্লাস আছে, ওই সিকিউ সলভিং ক্লাস দেখে দেখে সলভ করে ফেলবা, ঠিক আছে? তারপরে সম্পদ ও শ্রেণী বিভাগ। তো সম্পদের মধ্যে তোমার 2 ধরনের সম্পদ আছে, একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা চলতি সম্পদ, যেটা আমি অলরেডি বলছি যে কারবারে দীর্ঘদিন যেটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, যেমন দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি। আর চলতি সম্পদ কি? কারবার নিয়মিত পরিচালনা করার ক্ষেত্রে যে সম্পদটা লাগে, নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এগুলো কি তোমার চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। আর তরল সম্পদ মানে দ্রুত দায় দেনা পরিশোধের জন্য যেটাকে দ্রুত আমি নগদ অর্থে কনভার্ট করতে পারবো, সেটা হচ্ছে তরল সম্পদ। যেমন হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এটাকে আমি দ্রুত নগদ অর্থে কনভার্ট করতে পারবো, এটাকে লিকুইড অ্যাসেট বলে। হ্যাঁ,
তারপর হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ মানে কোনো সঞ্চিত অর্থ যখন আমরা অলসভাবে ফেলে না রেখে আমরা কোথাও খাটাবো তখন সেটাকে আমরা বিনিয়োগ বলি। যেমন সঞ্চয়পত্র ক্রয় করা, শেয়ার ক্রয় করা, ঋণপত্র ক্রয় করা। ক্ষয়িষ্ণু সম্পদ মানে যেটা তোমার যে মূল্য সেটা কমে যায় হ্যাঁ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, যেমন খনি ইজারা সম্পত্তি। ভুয়া বা অলীক সম্পদ। ভুয়া বা অলীক সম্পদ মানে যেটার যে সম্পদের কোনো অস্তিত্ব নেই বাস্তবে এবং বাজার মূল্য নেই তাকে ভুয়া বা অলীক সম্পদ বলে। যেমন প্রাথমিক খরচ মানে কোনো একটা কারখানা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমার যে খরচটা হয় এবং লাভ লোকসান হিসেবে ডেবিট উদ্ধৃত, মূলত প্রাথমিক খরচটা হচ্ছে অলীক সম্পদ। আচ্ছা, অলীক সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্পর্শনীয় আর একটা অস্পর্শনীয়। স্পর্শনীয় ভাবে আচ্ছা সম্পদকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, স্পর্শনীয় আর অস্পর্শনীয়। স্পর্শনীয় মানে যা স্পর্শ করা যায় আর অস্পর্শনীয় মানে যা স্পর্শ করা যায় না। ঠিক আছে, অস্পর্শনীয় মানে তোমার হচ্ছে পেটেন্ট, ট্রেডমার্ক, সুনাম ইত্যাদিকে তুমি স্পর্শ করতে পারবা না। ওকে, তারপরে দায়ও আবার তোমার দুই প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, তো চলতি দায় হচ্ছে যেগুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়, আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 1 বছরের অধিক সময় ধরে যেটা পরিশোধ করতে হয়। আর তরল দায় কি, যে দায় তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হয় তাকে তরল দায় বলে। আর স্থায়ী দায় কি, যে দায় পরিশোধে কোনো তাড়া থাকে না, আস্তে আস্তে দিলেও হয়, তাকে তোমার স্থায়ী দায় বলে। মূলত দীর্ঘমেয়াদী দায় চলতি দায়টা তোমার আর্থিক অবস্থার বিবরণীতে আসে। আচ্ছা, আর অভ্যন্তরীণ দায় বলতে তোমার মালিকের নিকট প্রতিষ্ঠানের যে দায় আছে। ধরো মালিক প্রতিষ্ঠানে তোমার কত 1 লক্ষ টাকা দিল, তো এটা প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে টাকা ধার নিল, তো মালিক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পায়। তো এই যে প্রতিষ্ঠান মালিককে যে টাকাটা দিতে হবে, যে দায়টা সৃষ্টি হয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ দায় বা অন্তর্দায়। বহির্দায় হচ্ছে প্রতিষ্ঠানের মালিক ব্যতীত তৃতীয় পক্ষের নিকট যে দায়টা থাকে সেটা হচ্ছে তোমার বহির্দায়। এটার টার্মগুলো একটু মাথায় রাখবা, এখান থেকে এমসিকিউ আসতে পারে। অভ্যন্তরীণ দায়ের মধ্যে মূলধন, সাধারণ সঞ্চিতি, অর্জিত নেট লাভ থেকে সৃষ্ট যে কোনো তহবিলকে আমরা অভ্যন্তরীণ দায় বলে থাকি। আর বহির্দায় হচ্ছে প্রদেয় হিসাব, অগ্রিম প্রাপ্ত হয়, যে কোনো ধরনের দায়কে আমরা বহির্দায় বলে থাকি। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় আছে। তো দেখো, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মূল্যটা কম আমরা সেটা সবসময় কাউন্ট করব সমন্বয়ের ক্ষেত্রে। হ্যাঁ, সমন্বয়ের এন্ট্রি দুই দিকে প্রভাব ফেলে, একটু লিখে রাখবা যে সমন্বয়ের এন্ট্রি দুই দিকে প্রভাব ফেলবে। অর্থাৎ সমাপনী মজুত পণ্যে যদি দুইটা মূল্য দেখো, একটা 20,000 আর একটা 18,000, যেটা কম সেটা তুমি দেখাবা। ঠিক আছে, তারপরে বকেয়া খরচ। বকেয়া সবসময় কি হয়, যোগ হয়, এটা আমি অলরেডি বলে দিছি। ঠিক আছে, এই যে দেখো বকেয়া খরচ বিশদ আয় বিবরণীতে খরচের সাথে যোগ হবে। হ্যাঁ, আয়ের বকেয়া সেম আয়ের সাথে যোগ হবে। ঠিক আছে, এই যে দেখো আয়ের সঙ্গে যোগ হবে, তোমাদের অলরেডি টেকনিক শিখিয়ে দিছি। সকল প্রকার অগ্রিম কি হবে, বিয়োগ হবে। এই দেখো সংশ্লিষ্ট খরচ থেকে বাদ দিয়ে দেখাতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, তারপরে আয়ের বকেয়া আমি কি বলছিলাম, কোনটা সম্পদ এবং কোনটা দামি বলে দিছিলাম না, এগুলো অলরেডি কিন্তু তোমাদের বলে দিছি আমি। হ্যাঁ, তারপরে ধার্যকৃত অবচয় বা অবলোপন। অবচয় বা অবলোপন আমার কি, পরিচালন ব্যয় একবার দেখাবো আর সম্পদ থেকে বাদ দিয়ে দেখাবো। হ্যাঁ, সম্ভাব্য ক্ষতিটা তোমার কি অপরিচালন ব্যয় হিসাবে দেখাবো, আর কি তোমার ক্ষতিটা মাইনাস দিয়ে দেখাবো। হ্যাঁ, তো যেগুলো হিসাবভুক্ত হয়নি সেগুলো হিসাবভুক্ত করতে হবে, অলিখিতগুলো তাই যোগ হয়, আমি অলরেডি বলে দিছি। কোন হিসাব খাতের মধ্যে কোন হিসাব খাত অন্তর্ভুক্তি থাকলে সেটা বিয়োগ দিয়ে দেখাতে হবে। এই হিসাব খাত দেয় একটি হতে বিয়োগ দিয়ে দেখাতে হবে। এটা তোমাদের সবকিছু প্র্যাকটিক্যালি আমাদের সলভ করে দেওয়া আছে। হ্যাঁ, তো আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবকিছু কনসেপ্ট ক্লাসটা। তো এই কনসেপ্ট ক্লাসটায় তোমাদের সব কিছুর যে টার্মগুলো আছে সেগুলো আমি ডিসক্রাইব করার চেষ্টা করেছি বা তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখন জানো যে ছক কীভাবে প্রস্তুত করতে হয়, তোমরা এখন জানো যে কোনটার মধ্যে কি কি বসে। তো আজকের ক্লাসটি আশা করি তোমাদেরকে কাজে দিবে এবং উপকারে দিবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে ফেলো, এবং তোমরা যারা নতুন আছো তারা আমাদের বিস্তারিত জানতে এরকমভাবে ক্লাস করতে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।